2012 সাল, তখন আমার বয়স 25, সদ্য ঢাকায় আসছি। অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ শুরু করেছি, এটা জীবিকার জন্য। কিন্তু মন থেকে এই কাজটা কোনোদিনই চাইনি, কারণ আমি তখনও এসব ভৌতিক বিষয়গুলো বিশ্বাস করতাম না। মানুষ মরে যায়, লাশ হয়, তারপর কাটা হয়, দাফন হয়, বাস শেষ। এর বেশি কিছু ভাবার দরকার নাই, এই ছিল আমার ভাবনা। তবে সেই একটা রাত আমার সব বিশ্বাস গুঁড়িয়ে দিয়েছিল। আমার এক দাদা ছিলেন, গৌতম দা, ভালো মানুষ, অভিজ্ঞ ড্রাইভার। আমি তখন নতুন, হসপিটাল চিনতাম না, লোকেশন জানতাম না, তাই দাদার সঙ্গে থাকতে হতো। সেই ঘটনার দিন মুন্সিগঞ্জ থেকে একটা ফোন আসে। আমাদের এক ভাতিজা কিছুদিন আগে বিয়ে করেছিল, এলাকার পোলাপানের সঙ্গে ঝামেলায় পড়ে খুন হয়ে যায়। 14 দিন পর তার গলিত লাশ পাওয়া যায় একটা বড় ধানের খেতে। জায়গাটা এমন যেখানে লোকজন খুব একটা যেত না। থানার চেয়ারম্যান ফোন দিয়ে বলেন একটা বডি পাওয়া গেছে, শনাক্ত করতে হবে। আমরা রওনা হলাম। ওর বাসা থেকে লোকজন নিয়ে যাওয়া হলো, শনাক্ত করা হলো। গামছা দিয়ে মাথা বাঁধা ছিল, পচে যাওয়া মুখে চেনা যায় না। গন্ধ এমন যে চোখে পানি চলে আসে। শরীরের মাংস খুলে খুলে পড়ছিল, মাথাটা লম্বা হয়ে গেছে, মনে হচ্ছিল মুখটা যেন চিৎকার করতেছে। আমি এই দৃশ্য দেখেই ভেতরে কাঁপা শুরু করলাম। এরপর সেই লাশটাকে নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। গৌতম দা বলল, আলিফ তুই গাড়িটা চালা। আমি বললাম, না দাদা, আমি লাশ নিয়ে কখনো গাড়ি চালাই নাই, আপনি চালান, আমি পাশে বসে আছি। গাড়িতে উঠতেই আবার সেই গন্ধ, পচা রক্ত, মাংস, ঘাম সব মিলে এক ভয়ঙ্কর জিনিস। আমি গামছা দিয়ে মুখ ঢেকে রাখলাম, পাউডার লাগালাম যাতে একটু হলেও সহ্য করা যায়। বৃষ্টি পড়া শুরু করলো মিরপুর ছাড়ার পরপরই। হালকা ঝিমঝিম বৃষ্টি। গাড়ির কাজ তুলে দিতে হলো। চারপাশের আবহাওয়াটাও কেমন যেন বদলে গেল। রাস্তা ফাঁকা, বাতাস ভারী, মন অস্থির লাগতেছিল। গৌতম দা চালাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর বলল, আলিফ আমি আর পারতেছি না রে, তুই চালা। রাত তখন 9টার মতো। আমি বললাম, আপনি কি ক্লান্ত? সমস্যা হচ্ছে কি? তিনি বললেন, হ্যাঁ রে, কেমন জানি লাগতেছে, গাড়িটাও ভার ভার মনে হচ্ছে। আমি ড্রাইভ শুরু করলাম, গন্ধে থাকা যায় না। সাইড গ্লাস একটু নামালাম। গৌতম দা ঘুমিয়ে পড়লো বাম পাশে। আমরা জাগির ব্রিজ পার হচ্ছি। রাস্তা নির্জন, সামনে পেছনে কোনো গাড়ি নাই। বৃষ্টি এখনো ঝিমঝিম করছে। আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু ব্রেকটা ঠিকঠাক কাজ করছে না। কেমন যেন হঠাৎ হঠাৎ ব্রেক চাপলে গাড়ি দুলে উঠছে। তখনই প্রথম টের পেলাম পেছনে কেউ আছে। আমি লুকিং গ্লাসে তাকালাম এক মুহূর্তের জন্য। তারপরই আমার বুকটা ধক করে উঠল। কালো ছায়া, যেন কারো শরীর, কাঁধ অবধি চুল। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমি জানি কিছু একটা আছে। সেটা লুকিং গ্লাসে চোখ রেখে আমার দিকেই আসছে, ধীরে ধীরে, নিঃশব্দে। আমি সাথে সাথে মুখ ফিরিয়ে নিলাম, সূরা পড়া শুরু করলাম। গলার স্বর কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। কিছুক্ষণ পর আবার সাহস করে এক ঝলক তাকালাম। আবারও সেই দৃশ্য, এখন আরো কাছে। দাদা, আমি গৌতম দারে ডাকতেছি, কিন্তু সে ঘুমে অচেতন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। গাড়ি চালাতে গিয়ে আমার চোখ বারবার লুকিং গ্লাসে চলে যায়। মনে হচ্ছে কারো নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে। কাঁচ নামানো ছিল, হালকা হাওয়া আসছে, কিন্তু সেই হাওয়াই যেন গন্ধটা আরো বেশি লাগছে। আমি ভাবলাম, না, কিছু দেখিনি, কিচ্ছু নাই, চোখের ভুল হবে হয়তো। তবুও চোখ ফেরাতে পারছি না। একটু পর একটা গাড়ি সামনে আসলো। হেডলাইটের আলোতে চারপাশ একটু আলোকিত হলো। তখন কিছুটা হলেও সাহস ফিরিয়ে পেলাম, কিন্তু সেই ব্রিজ পার হবার পর আবার সব অন্ধকার হয়ে গেল। গাড়ির ব্রেক কাজ করছে না। আমি আতঙ্কে লুকিং গ্লাসে এক ঝলক তাকালাম। সেই ছায়াটা এবার একেবারে কাছাকাছি চলে আসলো, হাত তুলে আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি আর পারলাম না। দাদা, আমি চিৎকার করছি, কিন্তু দাদা ঘুমিয়ে। তারপর আমি সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আমার জ্ঞান ফিরে মানিকগঞ্জ সদর হাসপাতালে। মাথার পাশে গৌতম দা বলছে, আলিফ কি হয়েছিল? গাড়িটা রাস্তার এক পাশে থেমে গেছিল, তুই সংজ্ঞাহীন। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, মুখ শুকনো, শরীর ঠান্ডা। বললাম, দাদা, আমি পেছনে কিছু দেখছিলাম, ওটা আসতেছিল আমার দিকে। দাদা কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, এসব কিছু না, আল্লাহর নাম নে, ঠিক হইয়া যাবে। কিন্তু এরপর প্রায় 6 মাস আমি আর কোনো অ্যাম্বুলেন্স চালাইনি। আজ এত বছর পর আমি আবার চালাই।
ভয় পাই না বললে মিথ্যে হবে, কিন্তু এখন কলিজাটা শক্ত হয়ে গেছে। তবু মাঝে মধ্যে সেই পেছনের আয়নায় চোখ চলে যায়, আর মনে পড়ে সেই ছায়ার কথা। চুলে ঢেকে থাকা মুখ, নিঃশব্দে আসা, হাত বাড়িয়ে দেওয়ার সেই গন্ধ, সেই অজ্ঞান হয়ে পড়া, সেই নীরব আতঙ্ক। এটা কোনো গল্প না, এটা আমার জীবনের সত্যি ঘটনা। আমরা যারা অ্যাম্বুলেন্স চালাই শুধু তারাই জানে, এই পেছনের আয়নায় মাঝে মাঝে যা দেখা যায় তা অনেক সময় আমাদের সঙ্গে হাসপাতাল পর্যন্ত আসে না, থেকে যায় অ্যাম্বুলেন্সের ভেতরেই। লিসেনার্স, এই ছিল আজকের প্রথম ঘটনা। আমি আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। দেশের একটি পরিচিত কর্পোরেট মেডিকেল সার্ভিস কোম্পানিতে আমি কাজ করতাম। কাজটা ছিল অ্যাম্বুলেন্স ডেলিভারির, মানে কোনো লাশ ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া। অনেকে ভয় পায়, কিন্তু আমি ভয়ের মানুষ না। গায়ে একটু সাহস আছে বলেই হয়তো এই লাইনে টিকে গেছি। ঘটনাটা গত বছরের অক্টোবর মাসের শেষ দিক, হেমন্তের শুরু। রাতগুলো তখন অনেকটা ঠান্ডা আর কুয়াশাও পড়ে ভোর রাতে। সেদিন দুপুর 1টার দিকে আমাদের অফিস থেকে আমাকে ফোন দেয়, ভাই একটা এক্সপ্রেস লাশ সার্ভিস আছে, আজই রাতে ময়মনসিংহের গফরগাঁও পৌঁছে দিতে হবে। আমি বলি কে যাবে? ওপাশ থেকে বলে তুই যাবি ভাই, তোর কাজ সোজা, রুট চেনা। আজ একটু সিরিয়াস কেস। কথাটা শুনে একটু চমকে যাই। সিরিয়াস কেস মানে? শুধু বলে মৃতদেহটা একটু স্পেশাল, পরিবারটা চায় খুব দ্রুত পৌঁছাতে, আর যেন কোনো রকম ঝামেলা না হয়। আমি চুপ করে যাই। এমন ঘটনা এর আগে বহুবার হয়েছে। গফরগাঁও অনেকবার গিয়েছি। রাতে রওনা দিয়ে ভোর নাগাদ পৌঁছানো যায়। এ যাত্রাও কিছু আলাদা হবে এমন ভাবিনি। রাত 9টা নাগাদ মৃতদেহটা আসে। ঢাকার একটি বড় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। 55 বছরের একজন মহিলা, নাম রোকেয়া বেগম। কাগজপত্র সব রেডি। আমি লাশ বুঝে নেই। সঙ্গে একজন হেল্পার মিজান আর ড্রাইভার রুবেল ভাই। রুবেল ভাই একটু চাপা ধরনের মানুষ, মুখে কথা কম, কিন্তু গাড়ি চালাতে ওস্তাদ। অ্যাম্বুলেন্স স্টার্ট দেয় রাত 9:30টার দিকে। রাতটা খুব ঠান্ডা ছিল। কাচের বাইরে কুয়াশা পড়ছে। সদরঘাট পেরিয়ে আমরাও 30 মিনিটের মধ্যে বাইপাসে চলে যাই। হাইওয়েতে উঠলেই আমি একটু রিল্যাক্স হয়ে যাই। লাশটা পেছনের ফ্রিজিং বক্সে রাখা। যথারীতি সব ব্যবস্থা ঠিকঠাক। ঘন্টাখানেক যাওয়ার পর মিজান হঠাৎ করে বলে, ভাই জানেন আজকে যে লাশটা নিচ্ছি তার ব্যাপারে একটা কথা শুনেছি। আমি একটু চমকে তাকাই। কি? সে বলে, আর বলিয়েন না ভাই, লাশটার পরিবার আমাদের হেল্পারের কাছে কানের কাছে বলেছে এই মহিলা মারা যাওয়ার পর কয়েকবার চোখ খোলার মতো নড়াচড়া করেছে। আমি হাসতে হাসতে বলি, আরে ধুর, মরা মানুষ নড়ে না, এসব কুসংস্কার। কিন্তু ড্রাইভারের মুখটা তখন কেমন থমথমে অবস্থা। রাত 12টা নাগাদ আমরা গাজীপুর পেরিয়ে একটি ফাঁকা রাস্তা ধরে এগোচ্ছি। হঠাৎ অ্যাম্বুলেন্সের হেডলাইট এক ঝাঁক কুয়াশার মধ্যে ঢুকে যায়। কিছু দেখা যাচ্ছে না। রুবেল ভাই গতি কমিয়ে আনে। ঠিক তখনই আমরা 3 জনে দেখতে পেলাম রাস্তার পাশে একটা বোরখা পরা মহিলা দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না। হেডলাইটে দাঁড়ানো সেই ছায়া মানুষটা একবার হাত তোলে, আবার নামায়, তারপর উধাও হয়ে যায় সেখান থেকে। আমি বললাম ভ্রান্তি হতে পারে, কিন্তু হেল্পার তখন কাঁপছে। বলে, ভাই এইরকম জায়গায় আগে আসিনি কখনো, অদ্ভুত কিছু মনে হচ্ছে। আমার বুকও একটু ধুকপুক শুরু হলো, কিন্তু মনকে শক্ত করলাম। প্রায় 20 মিনিট পর আমরা একটা বাজারে ঢুকলাম। রুবেল ভাই বলে, এই রাস্তা চিনতেছি না ভাই, আমরা তো 1 ঘন্টা আগেই গফরগাঁও পৌঁছানোর কথা। আমি জিপিএস চালু করি, দেখি লোকেশন সেই জায়গায় আছে যেখান দিয়ে 30 মিনিট আগে গিয়েছিলাম। একটা মার্কেটের নাম দেখেই বুঝি সোনাকান্দা বাজার। আমি চিৎকার করে উঠি, এটা তো আমরা আগেই পেরিয়ে এসেছি, আবার এখানে কিভাবে? রুবেল ভাই বলে, বুঝতেছি না ভাই, মনে হয় আমরা ঘুরপাক খাচ্ছি। ঠিক তখনই হেল্পার হঠাৎ চিৎকার করে ওঠে, ভাই পেছনের দরজা খুলে গেছে। আমরা গাড়ি থামিয়ে দৌড়ে যাই পেছনে। দেখি ফ্রিজিং বক্সের লক খোলা, দরজাটা একটু ফাঁকা।
আমি ভয়ে ঠান্ডা হয়ে যাই। সামনে গিয়ে দেখি লাশের সাদা কাপড় সরে গেছে অল্প, আর চোখের পাতাগুলো আধা খোলা। আমি আর কিছু ভাবতে পারি না, হাত পা ঠান্ডা হয়ে আসে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেই, আবার লক করি। মিজান কাঁপতে কাঁপতে বলে, আমি আর যাব না ভাই, আমি নামবো। রুবেল ভাই তখন গাড়ি স্টার্ট দেয়, বলে এখন নামার সময় না, যা হয় হোক পৌঁছে দিই আগে। আমরা গফরগাঁও রোড ধরতেই হঠাৎ গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যায়। আশেপাশে কেউ নেই, ফোনে নেটও নেই। ঠিক তখন সামনের রাস্তার মাঝখানে আবার সেই বোরখা পরা মহিলা দেখা যায়। এবার একদম কাছ থেকে হেডলাইট নিভে যায়। সে ধীরে ধীরে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসে। আমার শরীর যেন বরফ হয়ে যায়। আমি দরজা আটকে দেই। সে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর হাত তোলে আর ইশারা করে। 1 সেকেন্ড পরেই গাড়ি এমনিতেই স্টার্ট হয়ে যায়। কেউ কিছু না বলেই আমরা গাড়ি চালাতে শুরু করি। সকাল 5টার দিকে যখন গফরগাঁও পৌঁছাই, তখন আরো বড় একটা ধাক্কা খাই। রোকেয়া বেগমের পরিবার আমাদের দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা জানায় মহিলার জানাজা গতকাল সন্ধ্যায় হয়ে গেছে এবং মরদেহ বিকালে কবরও দেওয়া হয়েছে। আমি কাগজপত্র বের করে দেখাই সব ঠিকঠাক আছে। তাহলে আমরা কাকে আনলাম? তাদের একজন হতভম্ব হয়ে বলে, আপনারা কি বলছেন? আমাদের লাশ তো গতকালই পৌঁছে গিয়েছিল। অফিসে ফিরে পুরো বিষয়টা রিপোর্ট করে, কিন্তু ফ্রিজিং বক্সে রাখা মৃতদেহের কোনো হদিস মেলেনি। আজও এই ঘটনার কথা মনে পড়লে ঠান্ডা ঘাম ছুটে যায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, আমি জানি না এই ঘটনাটা কতটা সত্য বা মিথ্যা, তবে ঘটনাটা অনেক চমৎকার ছিল। আর এই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছিলেন আমি সেভাবে বলার চেষ্টা করেছি। লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। বরিশালের উজিরপুর উপজেলার একদম শেষ প্রান্তে একটা গ্রাম আছে, চরবিলা। চারপাশে বিল, মাঝখানে গ্রাম। গ্রামটার মধ্যেই একটা অদ্ভুত সুর আছে, আবার একটা শূন্যতাও। সেই গ্রামের একমাত্র রাস্তাটা সংযুক্ত বরিশাল শহরের সাথে প্রায় 25 কিলোমিটার দূরত্ব। বর্ষাকালে এই রাস্তা ব্যবহার করা মানে ভাগ্যের উপর ভরসা করা। এক পাশে খাল, অন্য পাশে জলজ কচুরিপানা, মাঝে পিচ উঠে যাওয়া সরু পথ। 2022 সালের জুলাই মাস, ভরা বর্ষা। সে সময় বরিশাল শহরের এক বেসরকারি ক্লিনিকে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কাজ করত রাজু হোসেন। 35 বছর বয়স তার, বিবাহিত, এক ছেলে এক মেয়ে। মানুষ হিসেবে সোজা সাপটা। 8 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছে, এমনকি মাঝে মাঝে গ্রামের ভাঙাচোরা পথেও যেত। কোনো অভিযোগ নেই তার। ঘটনার রাত 23 জুলাই, সময় রাত 1:30। রাজু ক্লিনিকের অ্যাম্বুলেন্স গ্যারেজে বসে মোবাইলে ইউটিউবে একটা নাটক দেখছিল। হঠাৎ একটা ফোন আসে। ওপাশে এক পুরুষ কণ্ঠ, গলা ভারী, ভাই একটা লাশ নিয়ে যেতে হবে চরবিলা। আমার আব্বা মারা গেছেন, রাতেই দাফন হবে। রাজু জিজ্ঞেস করলো, এত রাতে যাবেন? সকালেও তো নেওয়া যেত। লোকটা বলল, ভাই আমার আব্বা উইল করে গেছেন, বলছে রাতে দাফন করতে হবে, আর আত্মীয় স্বজনরাও আছে, রাতেই যাইতে হইব। রাজু একটু দ্বিধায় ছিল, কিন্তু অতিরিক্ত ভাড়ার লোভে রাজি হয়ে গেল। ক্লিনিক থেকে লাশ তোলা হলো। মৃতের নাম মকবুল হোসেন, বয়স প্রায় 85। শরীর শুকনা, গালে গর্ত পড়ে গেছে, মুখটা সাদা কাপড় দিয়ে মোড়া। পাশে এক ছেলে, সম্ভবত মৃতের ছেলে হাসিম। আরেক লোক মৃতের ভাগ্নে বা ভাগিনা হবে। রাত 1:55 নাগাদ অ্যাম্বুলেন্স রওনা দিল চরবিলা গ্রামের উদ্দেশ্যে। প্রথম 15 থেকে 20 কিলোমিটার রাস্তায় কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন সাহাবাড়ি বাজার পার হয়ে চরবিলা সড়কে উঠল, তখনই গন্ডগোল শুরু হলো। রাস্তার অবস্থা ভয়াবহ। দুপাশে কচুরিপানা, মোড়া খাল। অ্যাম্বুলেন্সের সামনে শুধু হেডলাইটের আলো, আর পেছনে পিচ্ছিল কাদা। রাজুর কথায় একটা সময় মনে হইল রাস্তা কেমন যেন শুরু হইতেছে, আর আশেপাশে কোনো আলো নাই, এমনকি কোনো বাড়িঘরও না। একটা সময় মোবাইলের নেটওয়ার্কও গেল। ঠিক তখনই রাত 2:35। গাড়ির ভেতর থেকে হঠাৎ একটা আওয়াজ আসলো, টুপ টুপ করে, যেন কেউ অ্যাম্বুলেন্সের ছাদে হালকা করে চাপ দিচ্ছে। রাজু থেমে গেল, পেছনে তাকিয়ে বলল, আপনারা কিছু শুনতেছেন? হাসিম বলল, না ভাই, কিছু না, আপনি চালান, দেরি হইতেছে। গাড়ি আবার চলল,
কিন্তু এবার হেডলাইটের আলোয় রাজু দেখলো রাস্তার পাশে একটা সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে, একেবারে স্থির, তার চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। রাজু চোখ কসলালো, ভেবেছিল ভুল দেখতেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার একটা মহিলা, ঠিক একই রকম। রাজুর শরীর ঠান্ডা স্রোত বইতে শুরু করলো। রাত 2:50। রাজু বলল, ভাই আপনারা গায়ে গায়ে লাগিয়া বসতেছেন কেন? একটু জায়গা দিয়ে বসেন। পেছন থেকে হাসেম হেসে বলল, ভাই আমি তো ডান পাশে, আমার ভাগিনা বা পাশে, মাঝখানে তো লাশ। রাজু কাঁপতে কাঁপতে বলল, ভাই আমি তো মাঝখানে একজনের নিঃশ্বাস শুনতেছি, ঘাড়ে গরম গরম লাগতেছে। সাথে সাথেই গাড়ির জানালার কাছে চোখ রাখলো একটা মুখ, হালকা ধূসর, শুকনো ঠোঁট আর ফাঁকা চোখ। রাজু ব্রেকে চাপ দিল, অ্যাম্বুলেন্স থেমে গেল। পেছন থেকে হাসেম বলল, ভাই কি হয়েছে? রাজু গলায় কাঁপুনি দিয়ে বলল, ভাই আমি আর চালাইতে পারছি না, গাড়ির ভেতরে কেউ আছে আমি নিশ্চিত। তখনই হঠাৎ লাশ মরানো কাপড়ের নিচ থেকে একটা হাত বের হয়ে এলো, নখ লম্বা, কাদা মাখা। রাজু দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে পড়লো, কিন্তু আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই, আলো নেই, এমনকি শব্দও নেই, শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে বজ্রপাতের আলো। তখন রাজু শুনলো কে যেন ধীরে ধীরে বলছে, আমারে আমার জায়গায় নিস না, আমি যাব না। এরপর রাজুর কিছু মনে নেই। লোকজন সকাল 6:30 দিকে দেখতে পায় যে অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে কাদা পানিতে অর্ধেক ডুবে আছে, ভিতরে কোনো মরদেহ নেই। হাসিম বা তার সঙ্গী কাউকেই পাওয়া যায়নি। রাজু নিজেকে খালের ধারে একটা ধানের খেতে পড়ে থাকতে দেখে, শরীরের ডান পাশে আঁচড়, জামা ছেঁড়া। ঘটনা তদন্ত হয়, ক্লিনিক বলে তারা রাত 1:50 লাশ দিয়েছিল, কিন্তু পুলিশ রিপোর্টে লেখা ছিল মকবুল হোসেন নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল 3 দিন আগে এবং লাশ গ্রামের কবরস্থানে আগেই দাফন হয়ে গেছে। তাহলে রাজু যে লাশ নিয়ে যাচ্ছিল সেটা কার? রাজু এরপর চাকরি ছেড়ে দেয়। আজও সে কোনো অ্যাম্বুলেন্স চালায় না। তার কথায় সবকিছু ব্যাখ্যা করা যায় না ভাই। লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটা 2017 সালের ডিসেম্বরে। আমি তখন মালদা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছি। ওয়ার্ড ডিউটি, ইমার্জেন্সি, মর্গ সবেতে হাত পাকানোর চেষ্টা করছিলাম। আমাদের সিনিয়র ডাক্তাররা একটা করে রাতের ডিউটি ভাগ করে দিতেন। সেরকমই এক রাতে প্রায় 11:30 নাগাদ আমি ইমার্জেন্সিতে বসে আছি, তখনই ফোন এলো। গাজলের দিক থেকে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, রোগীকে ট্রান্সফার করতে হবে শিলিগুড়ি। কিন্তু সেই মুহূর্তে মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স সব ব্যস্ত। আমার সঙ্গে ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার রফিকুল ভাই, বছর 45-এর মতো হবে, অনেকদিন ধরেই লাইনে আছে। আমি আর রফিকুল ভাই তখন ঠিক করলাম মালদার এক পুরনো বেসরকারি নার্সিং হোমের পরিত্যক্ত অ্যাম্বুলেন্সটা নিয়ে যাই। রাত তখন প্রায় 12টা। আমরা দুজন সেই অ্যাম্বুলেন্সটা স্টার্ট করলাম। খানিক ঝাঁকি দিয়ে গাড়িটা চললো। ভেতরে পুরনো প্লাস্টিকের গন্ধ, দেওয়ালে শুকনো রক্তের দাগ, অক্সিজেন সিলিন্ডারটা খালি, জানালাগুলো নোংরা, ধুলো ঢাকা। রফিকুল ভাই বলল এই গাড়িটা আগে অনেক ডেড বডি ক্যারি করতো, বিশেষ করে অজানা মৃতদেহ। একবার এক আত্মহত্যার কেস ছিল, ছেলেটার দেহ নাকি 1 সপ্তাহ পরে পাওয়া গেছিল। সেই লাশটাই গাড়িতেই এনেছিলাম। আমি তখন হেসে বলি, ভাই এসব কথা বলার টাইম নাই এটা। আরে পাথর পরে মানুষের মাথা কেটে গেছে, আমরা এখনো ওকে নিয়ে রওনা হয়নি। গাড়ি তখন মেডিকেল কলেজ ছেড়ে গাজলের দিকে ছুটছে। চারপাশে কুয়াশা, রাস্তা ফাঁকা, মাঝে মাঝে দূরে একটা দুটো ট্রাক চোখে পড়ছে। প্রায় 35 মিনিট পর আমরা পৌঁছালাম। রোগীটা বেঁচে ছিল, কিন্তু অবস্থা খুবই খারাপ, মাথা ফেটে রক্তে ভেসে গেছে। পেছনে বসা নার্সটা ব্যান্ডেজ করে রেডি করলো। আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য ফের যাত্রা শুরু করলাম। রাত তখন 1:20। ভেতরে রোগীর যন্ত্রণায় গোঙানির শব্দ। নার্স ধীরে ধীরে স্যালাইন পরিবর্তন করছে। আমি বসে আছি তার পাশেই। হঠাৎ টের পেলাম অ্যাম্বুলেন্সের সামনের দিক থেকে এক অদ্ভুত শব্দ আসছে, যেন কেউ গাড়ির ছাদে ধাক্কা মারছে। প্রথমে মনে হলো গাছের ডাল লেগেছে, কিন্তু একটা না 3 বার ঠক ঠক শব্দ। আমি সামনের জানালা দিয়ে তাকালাম।
বাইরে কিছু নেই, অন্ধকার আর কুয়াশা। রফিকুল ভাই একটু চুপ করে বলল, এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 3 বছর আগের কথা। 3 জন একসঙ্গে মারা যায়। সেই রাতে আমি তাদের দেহ নিয়ে গিয়েছিলাম এই গাড়িতে। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, তারপর ওই 3 জনের একজনের শরীর তখনও হালকা গরম ছিল। আমি ভেবেছিলাম বেঁচে আছে, কিন্তু যখন হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বলল সবাই অনেক আগেই মরে গেছে। সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের আলো দুম করে নিভে গেল। ইঞ্জিন চলছিল কিন্তু হেডলাইট নিভে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু সাইরেনের হালকা আওয়াজ। তারপর হঠাৎ দেখি জানালার কাছে একজোড়া ভেজা হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, যেন কেউ বাইরে থেকে গাড়ির কাছে হাত রেখেছে। রফিকুল ভাই গাড়ি থামিয়ে বলল, তুমি দেখেছো? আমি শুধু মাথা নাড়লাম। তারপরে আমরা শুনতে পেলাম পেছনের দরজা যেন খুলে গেল। একটু চুপ করে শব্দ আসছে। নার্স কিছু বলেনি, কিন্তু তার মুখ সাদা হয়ে গেছে। আমি উঠে পেছনে গেলাম। দরজা বন্ধই ছিল, কিন্তু তালা আলগা। আমরা আর কথা না বাড়িয়ে দ্রুত গাড়ি চালাতে থাকলাম। তখন সময় রাত 2টো পেরিয়ে গেছে। এবার গাড়ির ভেতরে এক অদ্ভুত ঠান্ডা অনুভব করতে লাগলাম। স্যালাইনটা কাঁপছিল, যেন বাতাসের ঝাপটা লেগেছে, কিন্তু গাড়ির জানালা সব বন্ধ। হঠাৎ করে রোগীটা যে এতক্ষণ কেবল গোঙাচ্ছিল, সে খুব আস্তে করে একটা কথা বলল, এবার আমায় নামিয়ে দাও, আমি চলে যাব। আমি আর নার্স দুজনেই তাকিয়ে রইলাম। ছেলেটা অজ্ঞান অবস্থায় ছিল, কিছু শুনতে পাওয়ারও কথা না। আবার বলল, আমায় নামিয়ে দাও, ওরা ডাকছে। 3টে নাগাদ আমরা পৌঁছালাম এক নির্জন জায়গায়, হাতিখানা ফরেস্টের কাছে। রাস্তার ধারে একটা কুয়াশায় ঢাকা বিশাল গাছ। গাড়িটা হঠাৎ নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার চোখ পড়লো সামনের কাছে। বাইরে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল ভেজা, সাদা শাড়ি। কেউ কিছু বলছে না। নার্স চিৎকার করে কেঁদে ফেললো। আমি চোখ বন্ধ করে শুধু বিড়বিড় করে বলছিলাম, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ গাড়িটা আবার চলতে শুরু করলো। আমরা ভোর 5টার আগে হাসপাতালে পৌঁছে গেলাম। রোগীটা তখনও বেঁচে ছিল। শিলিগুড়িতে ওকে ট্রান্সফার করা হয়। কয়েকদিন পরে শুনলাম সে বেঁচে গেছে। তবে একটা কথা বলেছিল সে। অ্যাম্বুলেন্সের ভেতর কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছিল, এবার তুই আসবি। আমরা সেই পরিত্যক্ত অ্যাম্বুলেন্স আর কখনো ব্যবহার করিনি। সেটাকে ফের গ্যারেজে ঢুকিয়ে তালা মেরে রাখা হয়েছে। লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমি সাইফুল, পেশায় একজন সরবরাহ কর্মী, ডেলিভারি এজেন্ট বলা যায়। একটা নামকরা অনলাইন কোম্পানিতে কাজ করি। ঢাকার মেইন হাব থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেই। কাজটা যেমন কষ্টের তেমনি রোমাঞ্চকরও। আজ যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল গত বছরের শেষ দিকে, অক্টোবর মাসের মাঝামাঝি। এটা ছিল এমন এক অভিজ্ঞতা যেটা এখনো আমার ঘুম কেড়ে নেয়। সেদিন অফিসে একটু দেরিতে পৌঁছেছিলাম, সকাল 9টার দিকে। আমাদের রিপোর্টিং টাইম 7টায়, তাই কাছাকাছি জেলার প্যাকেজ অন্যরা নিয়ে নিয়েছে। আমাকে বরাদ্দ করা হয়েছিল সুনামগঞ্জের তাহিরপুর হাব। হাওর পেরিয়ে যেতে হয় সেখানে, কারণ বর্ষার পানি তখনও পুরোপুরি নামেনি। এই হাবে যেতে হলে একটা নির্দিষ্ট পর্যন্ত পণ্যবাহী ভ্যান যায়, তারপর নৌকা করে হাওর পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। বিকেল 5টার দিকে আমি নারায়ণগঞ্জের হাব থেকে পণ্য বুঝে নিয়ে আমাদের কোম্পানির ছোট পিকআপে রওনা হই। ড্রাইভার ছিল মুকুল ভাই আর হেল্পার নাম আনোয়ার। আমরা রাত 8টার দিকে নেত্রকোনার ধরমপাশা হাবের কাছাকাছি পৌঁছাই। এখানে গাড়ি রেখে আমাদের নৌকায় উঠতে হবে। হাব থেকে একজন মাঝি আগে থেকেই ঠিক করা ছিল, নাম নুরু মাঝি। নুরু মাঝি সন্ধ্যার আগে থেকেই অপেক্ষায় ছিল। আমাদের পণ্য বুঝে নিয়ে সে জানালো, ভাই পানি এখনো বেশি, তবে চাঁদের আলো আছে, চিন্তা নাই। আমি, মুকুল ভাই আর আনোয়ার 3 জন মিলে প্যাকেজগুলো নৌকায় তুলে দিলাম। রাত তখন 8:30। হাওরের বুক দিয়ে আমাদের গন্তব্য তাহিরপুর হাব, যেখানে কোম্পানির একটা ওয়্যার হাউস আছে। প্রথম অস্বাভাবিক ব্যাপারটা ঘটলো প্রায় আধা ঘন্টা পর। নৌকা তখন মাঝ হাওরে, চারিদিকে থই থই পানি আর দূরে কোথাও ঝিম ধরা কুয়াশা। হঠাৎ দেখি একবারে সামনে কিছু দূরে পানির উপর ভেসে থাকা কিছু একটা, যেন একটা কাঠের খাট, আর সেই খাটের উপর কেউ একজন বসে আছে। আমি ভেবেছিলাম চোখের ভুল হবে হয়তো, কিন্তু ড্রাইভার হঠাৎ বলে উঠল, ভাই ওইটা কি, কেউ বসে আছে না?
মাঝি তখন কিছুই বলেনি, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা চালাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওইটা কি ভাই? নুরু মাঝি একটু দম নিয়ে বলল, চুপ থাকেন ভাই, বেয়াদবি কইরেন না। আনোয়ার তখন আমার পাশে বসে ঠান্ডা ঘামে ভিজে গেছে। নৌকা সোজা চলে যাচ্ছিল সেই খাটটার দিকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খাটের উপর বসে থাকা লোকটার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু, গা ঢাকা সাদা কাপড়ে। নৌকা যখন তার প্রায় 20 ফুটের মধ্যে, হঠাৎ খাটটা কেঁপে উঠল। আর সেই বসে থাকা মানুষটা, না মানুষ বললে ভুল হবে, একটা শব্দ না করেই পানির নিচে মিলিয়ে গেল। একটুও শব্দ না করে পানি পর্যন্ত ছিটালো না। আমি, মুকুল ভাই আর আনোয়ার তিনজন একসাথে চিৎকার করে উঠলাম। নুরু মাঝি তখন মুখে কেমন যেন দোয়া পড়ছিল, চুপচাপ নিজের মতো। তিনি বললেন, এইখানে আর 5 মিনিট থাকলে কেউ ফিরে যাইতো না। এই রাইতে হাওরের মাঝে মাঝপথের বাসিন্দারা চলাফেরা করে। আমরা যেন ঠান্ডা বরফে ভিজে গেলাম। আমি জানি না কতক্ষণের জন্য আমরা কোনো কথা বলিনি, তবে এরপরে যা ঘটলো সেটা ছিল আরো ভয়াবহ। নৌকা চলতে চলতে আমরা বুঝতে পারছিলাম চারিদিকের কুয়াশা অনেক বেশি ঘন হয়ে গেছে। চাঁদের আলো যেন ঢেকে গেল হঠাৎ। নুরু মাঝি কেবল বলছিল, চোখ বন্ধ করেন 1 মিনিট। আমি আর মুকুল ভাই চোখ বন্ধ করলাম, কিন্তু আনোয়ার সাহস করে তাকিয়ে রইল। তারপর হঠাৎ এক ঝাঁক ঠান্ডা বাতাসে যেন পুরো নৌকা দুলে উঠল। আনোয়ার হঠাৎ চিৎকার করে উঠে বলল, ভাই পেছনে কে উঠছে। আমি সত্যি করে কইতাছি কে উঠছে। আমি সাথে সাথে চোখ মেললাম, কিন্তু কিছুই দেখি না, কিন্তু অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি সাহস করে পেছনে ঘুরে তাকালাম, সেখানে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে, কোনো মুখ নেই, চোখ নেই, শুধু একরাশ অন্ধকার। মুহূর্তে সেটা হাওরের পানির মধ্যে ঝাঁপ দিল, আর একসাথে নৌকা ঝাঁকুনি খেলো। মাঝি পড়ে যাচ্ছিল, আমি হাত ধরে টেনে রাখলাম। আনোয়ার তখন আর সহ্য করতে না পেরে কাঁদতে লাগলো। নুরু মাঝি হঠাৎ একটা পানির বোতল বের করে পানি ছিটাতে ছিটাতে ধোয়া পড়ছিল। তারপর একটা তীব্র বাতাস এসে নৌকার সামনে দিয়ে বয়ে গেল। আমরা সবাই নিচু হয়ে পড়েছিলাম। 3 ঘন্টার হাওরের পথ যেন 7 বছর লাগলো শেষ হতে। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা তাহিরপুর হাবের ঘাটে পৌঁছে গেলাম। নৌকা থেকে নেমে আমি আর কোনো কথা বলতে পারছিলাম না। নুরু মাঝি বলল, আপনারা সৌভাগ্যবান ছিলেন, মাঝপথে অনেকে আর ফিরে আসে না। তাহিরপুর অফিসে মাল ডেলিভারি দিয়ে আমরা সকাল 10টার দিকে একটা স্থানীয় গাড়িতে ফিরে রওনা দিই। সেই হাওরের ভ্রমণ আজও আমি ভুলিনি। রাতে কুয়াশার রাজ্যে পানির ভেতরে যে কিছু আছে সেটা আজ আমি বিশ্বাস করি। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাই। আমার নাম জামাল হোসেন, বয়স 42, পেশায় ট্রাক চালক। বাংলাদেশের আনাচে কানাচে মালামাল পৌঁছাই, কখনো চাল ডাল, কখনো ঔষধ, আবার কখনো গার্মেন্টস পণ্য। এই লাইনে আছি প্রায় 18 বছর। অভিজ্ঞতা হয়েছে অনেক, কিন্তু একটা রাত আছে 2019 সালের মে মাসে, যেটা এখনো স্বপ্নে ফিরে আসে, ঘাম ভেজানো আতঙ্ক নিয়ে। ঘটনাটা ঘটেছিল এক জ্যোৎস্না রাতে। আমার সাথে ছিল আমার হেল্পার রবিন আর মালিকের ছোট ভাই শামীম। মালামাল তুলেছিলাম চট্টগ্রাম ইপিজেড থেকে, গন্তব্য কুমিল্লার চান্দিনা। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যানজট থাকায় আমরা রুট ঘুরিয়ে একটা পুরনো অল্প চলাচল করা শর্টকাট রাস্তা ধরলাম। পটিয়া হয়ে বোয়ালখালী, তারপর গিয়ে লালমাইয়ের দিকে ওঠা যায়। রাস্তাটা একেবারে জনমানবহীন, চারপাশে শুধু ধান ক্ষেত আর মাঝে মাঝে বাঁশঝাড়। জ্যোৎস্নার আলোয় গাছগুলো এমনভাবে সাদা ঝাপসা হয়েছিল যেন হেলানো ভূতেরা সারি হয়ে দাঁড়িয়ে আছে। কেমন একটা অস্বস্তিকর নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। রাত তখন 1:20 মিনিট। আমরা ধীর গতিতে এগোচ্ছি। হঠাৎ সামনে দেখি রাস্তার মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, মাথা নিচু, চুলগুলো গলায় ঝুলে পড়ছে। আশেপাশে কোনো বসতি নেই, এমন জায়গায় একজন মহিলা। আমি হালকা হর্ন দিলাম, সাড়া নেই। আরো একটু এগিয়ে গেলাম। ওই মহিলা ধীরে ধীরে রাস্তার পাশে সরে দাঁড়ালো। পাশ কাটিয়ে যখন যাচ্ছিলাম তখন রবিন ফিসফিস করে বলল, ভাই ওর কিন্তু শ্যাডো নাই। আমি বললাম, চুপ কর, রাতের বেলা এসব কইস না। কিন্তু গা সমসম করছিল। মিনিট 5 পর হঠাৎ ট্রাকের আলো হালকা কমতে শুরু করলো। এরপর ইঞ্জিন একটু কেঁপে উঠে আবার স্বাভাবিক হলো। আমি ভাবলাম ব্যাটারির প্রবলেম হবে হয়তো, কিন্তু মাথার ভেতরে কিছু একটা বলে উঠলো, সব ঠিক নেই। রবিন তখন ধীরে ধীরে বলল, ভাই
একটু আগেই যে মাইয়ারে পাশ কাটাইলাম, মনে হয় আমি আবার রাস্তায় ওকেই দেখতেছি। আমি তড়িঘড়ি করে তাকালাম, ঠিকই সামনে আবার সেই সাদা শাড়ির মহিলা, কিন্তু এটা তো হতেই পারে না। আমরা তো মিনিট 5-7 আগেই ওকে পার হলাম, কিভাবে আবার সামনে? আমি এবার গতি বাড়ালাম। পাশে বসে শামীমকে ঘেমে উঠতে দেখলাম, সে নিচু গলায় কোরআনের আয়াত পড়ছে। 8 মিনিট পর আবার সামনে ওই মহিলা। এবার আমি গাড়ি থামালাম। গাড়ি থেকে কেউ নামলো না। হেডলাইটের আলোয় ওকে স্পষ্ট দেখা যায়, হাঁটুর নিচ পর্যন্ত চুল, মুখ দেখা যাচ্ছে না, মাথা কাত করে ঝুলে আছে। আমি হেডলাইট অফ করে আবার অন করলাম। কিছুক্ষণ আলো জ্বলল, তারপর হঠাৎ করে সব নিভে গেল। গভীর অন্ধকারে আমরা ঘরে আটকে পড়া পশুর মতো কেবিনের ভেতরে ঘামাচ্ছি। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ ট্রাকের জানালায় ঠক ঠক শব্দ, একটা কাপা নারী কণ্ঠ। আমি নামতে চাই, কেউ কিছু বললাম না। তখনই ট্রাকের কেবিনের ভেতরে হালকা ঠান্ডা বাতাস ঢুকতে লাগলো, অথচ দরজা জানালা সব বন্ধ। রবিন এক চিৎকার দিয়ে বলে উঠল, ভাই! উনি ডান পাশে জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি জানালার দিকে তাকালাম না। পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। শামীম কাঁদতে শুরু করলো। আমি তখন এক ঝটকায় ইগনিশন ঘোরালাম। কিভাবে জানি ইঞ্জিন স্টার্ট নিল। 100 কিলোমিটার গতিতে অজানা গন্তব্যের দিকে ছুটলাম। 20 মিনিট পর একটা রোড সাইড মসজিদের সামনে আলো দেখতে পেয়ে থামালাম। ইমাম সাহেব তখন নামাজ পড়ছিলেন। ভোরের আজানও হয়নি। আমরা গিয়ে একটানা কাঁদলাম। ইমাম সাহেব আমাদের নিয়ে ভেতরে বসালেন, পানি পড়া দিলেন, আরো কিছু আয়াত পড়লেন। সেই রাতের পর থেকে আমি আর কোনো শর্টকাট রাস্তা ধরি নাই। ট্রাফিক থাক দেরি হোক, আমি মূল হাইওয়েতেই থাকি, কারণ কিছু শর্টকাটের রাস্তা শুধু সময় না, জীবনও নিতে পারে। লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। 2016 সালের শেষের দিক। আমি তখন রাজবাড়ী সদর থেকে নারায়ণগঞ্জে বাস ও কাঠ নিয়ে যাচ্ছিলাম। রোডটা শর্টকাটে নিতে হয় বলে আমরা একটা পুরনো রোডে উঠি, যেটা পদ্মার পার ঘেঁষে চলে গেছে। হেল্পার ছিল তানভীর, ভীষণ ভয় খায়, কিন্তু আমার সাথে সব সময় সাহস দেখায়। রাত তখন 12টা পার হয়েছে। কুয়াশা পড়ছিল, চাঁদ থাকলেও আলো যেন কুয়াশার চাদরে ঢেকে গেছিল। রাস্তার এক পাশে নদী, আরেক পাশে বুনো ঘাসে ঢাকা, ভেঙে পড়া পিলার, খুঁটি, পুরনো কাঠের ঘর, যেন একটা মৃত নদীর শহর। আমি ট্রাক চালাচ্ছি, তানভীর তখন পেছনে ঘুমাচ্ছে। তখন হঠাৎ করে আমার চোখ পড়ল, নদীর কিনারায় কি যেন বসে আছে, একরকম কুকুরের মতো, কিন্তু মানুষের মতো একটা হাত মাটিতে রেখে বসা। আমি ভেবেছিলাম চোখের ভুল, একটু পর দেখি আরেকটা, কিন্তু ওরা হাঁটে না, ওরা হামাগুড়ি দেয়। দূর থেকে বোঝা যায় না ঠিক কি কুকুর না মানুষ না অন্য কিছু। তানভীর ঘুম থেকে উঠে ফিসফিস করে বলল, ভাই গাড়ি থামাইয়েন না, ওইগুলো মানুষ না, আমি চিনি। আমি চমকে গেলাম। তাকে বললাম, তুই কিভাবে চিনিস? তানভীর বলল, আমার মামা এই রাস্তায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল, লাশও পাওয়া যায় নাই। গ্রামের মানুষ কয় পদ্মার পেটে কিছু আছে, যারা শুধু রাতে উঠে আসে। ওরা অন্ধ, কিন্তু গন্ধ পায়, গাড়ি থামাইলেই কাছে আসে। ততক্ষণে আমি ট্রাকের গতি বাড়িয়ে দিয়েছি, কিন্তু হঠাৎ একটা ঠাস শব্দে ট্রাক কেঁপে উঠল। সামনে দেখি একটা বিশাল ছায়ামূর্তি রাস্তায় হামাগুড়ি দিয়ে পার হচ্ছে। কুয়াশার ভেতরে তার পিঠের উপর কিছু নড়ছে, ছোট ছোট হাত। আমি ট্রাকের হেডলাইট নিভিয়ে দিলাম। কেবিনে একদম নিঃশব্দ। তারপর হঠাৎ কেউ ট্রাকের পেছনের দরজায় ঠুক ঠুক করলো। একবার, দুইবার, তিনবার। তানভীর চোখ বন্ধ করে পড়ছে, আল্লাহর নাম নিচ্ছে, দোয়া দরুদ পড়ছে। আমার হাত কাঁপছিল স্টিয়ারিং এ। আবার শব্দ এলো, এইবার কাজ ঘষার মতো, এক ধরনের চেঁচানো আওয়াজ। আমি চোখ বন্ধ করে ট্রাক স্টার্ট দিলাম। কিভাবে যেন ইঞ্জিন ধরলো, গাড়ি ধীরে ধীরে গতি পেল। 5 কিলোমিটার পর একটা বাজারে আলো দেখা গেল। সেখানে ট্রাক থামিয়ে আমরা নিঃশ্বাস ফেললাম। পেছনে কিছু ছিল না, কিন্তু ট্রাকের গায়ে একটা হাতের ছাপ, 3টা আঙ্গুল, কুকুরের মতো থাবা, কিন্তু মানুষের মাপের বড়। তারপর থেকে আমি পদ্মার ধারে ওই রাস্তায় আর যাই না। লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন আর আপনার পরিবারের খেয়াল রাখবেন।